আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। অনুশীলনী একের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়া আছে, যেখান থেকে একটা এমসিকিউ অনুরূপ থাকবে। প্রথমে একটা এমসিকিউ দেখো, নিচের কোনটি অমূলদ সংখ্যা। প্রথম কথা হচ্ছে, অমূলদ সংখ্যা হতে হলে সেই সংখ্যাটাকে রুট বিহীন করতে হবে, অর্থাৎ পূর্ণ সংখ্যা বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যদি পূর্ণ সংখ্যা বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা না যায়, তাহলে সেটা হবে অমূলদ সংখ্যা। আরেকটি কথা, সকল সসীম আবৃত্ত ও অনাবৃত্ত দশমিক ভগ্নাংশগুলি হচ্ছে মূলদ সংখ্যা। তো দেখো ক নম্বরে 0.3 পৌনঃফণিক, এটা হলো সসীম আবৃত্ত সসীম আবৃত্ত সংখ্যা, এই জন্য এইটা তোমার অমূলদ নয়, এটা মূলদ সংখ্যা। এবার আসো √16/9। তোমাদের সবার হাতে ক্যালকুলেটর থাকবে। তোমরা এই √16/9 মানে হচ্ছে √এর উপর 16 আছে, 9 এর উপর 16 আছে। ক্যালকুলেটরে ক্লিক করলে 16কে ক্লিক করলে আসবে 4, 9কে ক্লিক করলে আসবে 3, অর্থাৎ 4/3 একটি সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা যায়, তাই এটি একটা মূলদ সংখ্যা, নট অমূলদ। গ নাম্বার, ঘনমূল 8/27। এইটা কিভাবে করব বলতে পারবে? এইটা কিভাবে করব? এইটা খুব সহজ একটা অঙ্ক। ঘনমূল 8/27, প্রথমে তোমরা কাজ করবা, এইটাকে ভাঙবা 2/3 করে, 3কে ভাঙবা 2/3 করে। এখন খেয়াল করো, রুটের মান হচ্ছে 1/3। এই রুটের মান কত? 1/3, পাওয়ার 1/3। আমরা 8কে ভাঙছি 2/3 করে, 27কে ভাঙছি 2/3 করে। এরপরে 2/3 2/3, সেজন্য আমরা 1/3 দিতে পারি, আর এখানে বাইরে আসছে 1/3, তাহলে এই 3 কারা যায়, থাকে 2/3। সুতরাং এইটাও একটা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা গিয়েছে, সুতরাং এইটা একটি মূলদ সংখ্যা। বাকি থাকলো 5/√3, এইটা একটি অমূলদ সংখ্যা। এর কারণ হচ্ছে √2, √3, √5, √7, 6, √7, √8, √9, √10, √11 ইত্যাদি। এইভাবে যাইতে যাইতে সংখ্যাগুলো, আরেকটা কথা বলি, মূলদ সংখ্যার যদি বর্গমূল করা হয়, মৌলিক সংখ্যার যদি বর্গমূল করা হয়, সকল মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অম্লদ সংখ্যা। সকল মৌলিক সংখ্যার বর্গমূল অম্লদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা করা যায় না, যে সকল সংখ্যাকে পূর্ণবর্গ রূপান্তর করা যায় না, সেই সকল সংখ্যার বর্গমূল হচ্ছে অম্লদ সংখ্যা। তাহলে একটি এমসিকিউ দিয়ে আমি তোমাদের অসংখ্য এমসিকিউ শেষ করে দিয়েছি। একটি এমসিকিউ দিয়ে যদি মাথা রাখতে পারো, তাহলে অসংখ্য এমসিকিউ তোমরা বুঝতে পারবা। আমি একটা কথা বলছি কি, সকল মূলদ সংখ্যার বর্গমূল হচ্ছে, মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। এবং যে সকল সংখ্যাকে পূর্ণ বর্গ করা যায় না, যে সকল সংখ্যাগুলোকে পূর্ণ বর্গ করা যায় না, তাদেরকে রুট করলেও সেগুলো হবে অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। তাই এটা অমূলদ সংখ্যা, এটি অ্যান্সার। ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটা একটা সূত্র আছে। সূত্র হচ্ছে এইরকম যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেই সংখ্যাটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা একটি সূত্র। 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে সেই সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই 4টা গুণ করি, গুণফলের সাথে 1 যোগ করতে হবে। তাই ABCD গুণফল +1, তার মানে একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ গ। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো গ নাম্বার, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? বন্ধুরা, 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে মৌলিক সংখ্যা 4টি। এটা কিভাবে মনে রাখবা? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা মনে রাখার উপায় হচ্ছে 44, 22, 322 আর হলো 321। 44, 22, 322, 321, এইভাবে মনে রাখবা এই 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো। এরা 1 থেকে 10, এই হচ্ছে 1 থেকে 10, এই 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা।
11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা, 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 31 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 41 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা 3টি, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা 2টি এবং 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 1টি। আশা করি বুঝতে পেরেছ। কোনটি সকল পূর্ণ সংখ্যার সেট? পূর্ণ সংখ্যা হচ্ছে, পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা হচ্ছে সকল শূন্য সহ সকল ধনাত্মক, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যার সমূহকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে শূন্য সহ, তাহলে দেখো -2, -1, 0, 1, 2, তার মানে এইটি আমার পূর্ণ সংখ্যার সেট। আসলে বুঝতে পেরেছ। 2 নেই, আবার এখানে 1 নেই, সেজন্য এই পূর্ণ সংখ্যা হবে না। এখানে মাইনাস সংখ্যা নাই, সেজন্য এই পূর্ণবর্গ সংখ্যা হবে না, এটি হবে। আসলে বুঝতে পেরেছ। বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। হ্যাঁ, অবশ্যই বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। তুমি 1-এর বর্গ করলে 1-ই আসবে, 3-এর বর্গ করলে তুমি পাবা 9 বিজোড় সংখ্যা পাবা, 5-এর বর্গ করলে তুমি পাবা 25, 7-এর বর্গ করলে পাবো তুমি 49, 9-এর বর্গ করলে পাবো তুমি 81, তার মানে সবগুলো বিজোড় সংখ্যা। সুতরাং বিজোড় সংখ্যার বর্গ মানে বিজোড় সংখ্যা, 1 নম্বর সঠিক। 2টি জোড় সংখ্যার গুণফল, 2টি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা, এটা সঠিক। পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূল সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল মূল সংখ্যা না, এটা ভুল কথা। একটু আগে তোমাদেরকে বলছে যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয়, যে সকল সংখ্যাগুলো পূর্ণবর্গ নয়, ওই সকল সংখ্যাকে বর্গমূল করলে সেটি অমূলক সংখ্যা। সেটি কি হবে? অমূলক সংখ্যা। যে সকল সংখ্যা পূর্ণবর্গ নয়, সেসব সংখ্যার বর্গমূল করলে অমূলক সংখ্যা। আর এখানে বলছে পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল সংখ্যা, তার মানে এটা ভুল তথ্য। তার মানে 1 ও 2 সঠিক, ক নম্বর সঠিক। আশা করি বুঝতে পেরেছ। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সহজে নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা বিভাজ্য হবে। এটা মুখস্থের মতো রাখতে পারো। আর আমি তোমাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিই। 1 গুণ 2 গুণ 3, তাহলে 3 2 গুণ 6, এই 6কে 6 দ্বারা ভাগ করা যায়। আবার ধরো 2 গুণ 3 গুণ 4, ক্রমিক 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল, তাহলে 3 2 গুণ 6, 424, 24কে 6 দ্বারা ভাগ করা যায়। তার মানে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই 6 দ্বারা ভাগ করা যায়। আশা করি বুঝতে পেরেছ। 6 নম্বর, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? খেয়াল করো, এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা যদি হয় তাহলে নিচের কোনটি? তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো জোড় সংখ্যার বর্গের সাথে 1 যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হবে। যে কোনো জোড় সংখ্যার বর্গের সাথে 1 যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হবে। যেমন তুমি যদি 2 এর গুণ করো, 2 2 গুণ 4, 4-এর সাথে 1 যোগ করলে সেটা 5 হয়ে যাবে। খেয়াল করো, তুমি ধরো 10 বর্গ করছো, 10 × 100, 100 1 যোগ করলে হয়ে যাবে 101। কতর বর্গ করবা? যে কোনো জোড় সংখ্যার বর্গের সাথে তুমি যদি 1 যোগ করো তাহলে সেটা অবশ্যই বিজোড় সংখ্যা হয়ে যাবে। তাই এটা গ নম্বর অ্যান্সার, a² + 1। যদি b² + 1 থাকতো তাহলে এটা সঠিক হতো। b² + 2, তার মানে এটা বিজোড় হবে না, এটা জোড়ই থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। 8 নাম্বার, এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে a² + b² এর সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? অবশ্যই 2ab, কারণ এটা একটা সূত্র তোমরা জানো, a + b² সমান a² + 2ab + b²। তাহলে মাঝখানে 2ab নেই, সুতরাং এই 2ab যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অথবা তোমরা যদি এটা সূত্র আকারে খেয়াল করো তাহলে তোমরা পাবা a² + b² মানে কি a + b² - 2ab। তাহলে যেহেতু -2ab বছরের সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেহেতু -2ab এই -2abটাকে বাদ করার জন্য তাহলে তোমাকে +2ab আনতে হবে। সুতরাং এটা কাটা গেলেই তোমার a + b² থেকে যায়, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারবো যেখানে +2 মানে 2ab যোগ করতে হবে। আসলে বুঝতে পেরেছ। ও 9টি এমসিকিউ, 8টি এমসিকিউ ছিল, 8টি এমসিকিউ এখানে শেষ হয়ে গেল। আমরা পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে তোমার বইতে নাই, ওই এমসিকিউগুলো ইনশাআল্লাহ বিভিন্ন পরীক্ষা যেগুলো এসেছে আমরা আলোচনা করব। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।